সিভিলাইজেশন, অর্থাৎ বলকান থেকে বাঙ্গালা। কেন বাঙ্গালা বললাম সেটা এক্ষুনি আসছি। তুর্কো পার্সিয়ানের সভ্যতা। তো কেন বলছি যে বলকান থেকে বাঙ্গালা, কোন সুতোয় ঠিক বলকান থেকে বাংলা একসাথে করা যায়? বলকান হচ্ছে সেই সুদূরে দক্ষিণ পূর্ব ইউরোপের একটা বিস্তীর্ণ অঞ্চল, সেই বসনিয়া, সেই কসোভো ইত্যাদি দেশগুলা। আর আমরা হলাম সেই দক্ষিণ এশিয়ায়, রাইট, অনেক দূরে। তো দেখবেন এই সুবিশাল দেশগুলো, অর্থাৎ আপনি পুরা রিজিয়নটাকে যদি চিন্তা করেন, বর্তমানে বসনিয়া হার্জেগোভিনা, টার্কি, অবশ্যই ইরান, মধ্য এশিয়ার দেশগুলা, আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, সেই বঙ্গোপসাগর পর্যন্ত, এই যে পুরা বিস্তীর্ণ এলাকাটা, এদেরকে আপনি কি দিয়ে এক করবেন? বলকান থেকে বেঙ্গল যে কমপ্লেক্স, যেটা হচ্ছে শাবাব আহমেদ ফার্স্কি ইউজ করেন, সেটা উনি কেন ঠিক করলেন? কোন জায়গায় এরা এক? আপনি দেখবেন এদেরকে যদি আপনি বলেন যে আপনারা কি নামাজ পড়েন, এরা সবাই বুঝবে হ্যাঁ নামাজ কি, রাইট? শুধু সালাত না, নামাজ। তারা সবাই বলে এটাকে নামাজ, 5 বার আমরা নামাজ পড়ি। তো এইটা হচ্ছে একটা কি সিগনিফায়ার অফ দিস তুর্কো পার্সিয়ানের সিভিলাইজেশন। তো এই জন্য আমি এই পুরা জায়গাটাকে ডিফাইন করতে চেয়েছি বলকান টু বেঙ্গল এই একটা কমন থ্রেড দিয়ে, সেটা হচ্ছে দ্য তুর্কো পার্সিয়ানের সিভিলাইজেশন। এটা কিছু কি ক্যারেক্টারিস্টিক্সের উপর বেসড। তো বাংলা নিয়ে যদি আমি কথা বলতে চাই এবং সেখানে যদি আমি তুর্কো পার্সিয়ানের সিভিলাইজেশনকে এক করতে চাই, তাহলে প্রথমে আমাকে বলতেই হবে যে বাংলা ইসলামের রাজনৈতিক আগমনটা যার হাত ধরে, সেই বখতিয়ার খিলজি নিজেই একজন জাতিগত তুর্ক। কাজেই আলোচনাটা ওনাকে দিয়ে নিঃসন্দেহে শুরু হতে পারে, 100% জাস্টিফাইড। সেটা একটু পরে আসছে। প্রথমে একটু বলে নেই বাংলা এই শব্দটা কিভাবে আমাদের হলো। কারণ অ্যাট এ সার্টেন পয়েন্ট ইন টাইম এই শব্দটা স্টার্ট হলো আমাদেরকে ডিসক্রাইব করতে, তার আগে অন্য কিছু বলা হতো। পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা, অর্থাৎ অবিভক্ত যে বাংলা, সেই বাংলাকে আজকে আমরা যেভাবে চিনি যে এটা হচ্ছে এই পূর্ব বাংলা পশ্চিম বাংলা মিলে হলো বাংলা, সেটা একসময় ছিল হচ্ছে গৌড়, রাঢ়, পুন্ড্র, সমতট ইত্যাদি আরও অনেক কিছু। একসাথে কেন বাংলা হলো? সর্বপ্রথম সুলতান হাজী শামসুদ্দিন ইলিয়াস শাহ, এগেইন যিনি একজন তুর্ক, জাতিগতভাবে তুর্ক, তিনি প্রথম এই পুরা এলাকার লোকদেরকে একত্রে আইডেন্টিফাই করলেন, এরা হচ্ছে বাঙালি এবং বাঙালা হচ্ছে এই পুরা এরিয়াটা। আই এম নট মেকিং দিস আপ, ইউ ক্যান গো টু বাংলাপিডিয়া and read scores and screeds of literature on this, okay? শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলায় স্বাধীন সুলতানি আমলের সূচনা করেন এবং তিনি এই অঞ্চলের অনেকগুলো জায়গাকে একত্রে পলিটিক্যালি ইউনিফাই করেন এবং এদেরকে বলেন এরা হচ্ছে বাঙালা এবং এখানকার অধিবাসী হচ্ছে বাঙালি। নিজের নাম ধারণ করেন শাহ ই বাঙালা ও শাহ ই বাঙালি, এবং এই সময় আরও অনেকে তাকে এই নামে ডেকেছেন। এবং এটা একটা কি ডিস্টিংশন ফ্রম দ্য হিন্দু অ্যান্ড বুদ্ধিস্ট রুলার্স হু ইউজ টু বি কল্ড অর লাইক টু বি কল্ড অ্যাজ গৌরেশ্বর, গৌররাজ, অর্থাৎ অন্য কোনো নামে নিজেদেরকে ডাকতেন। ইলিয়াস শাহ প্রথম লখনৌতি, সাতগাঁও, সোনারগাঁও এগুলোকে একত্র করলেন এবং করে নিজেকে শাহি বাঙালা, সুলতানি বাঙালা, শাহি বাঙালিয়ান এই নামগুলোতে অভিহিত করেন ও অন্যরাও রেখেছেন। এবং ইলিয়াস শাহের এই শাহি বাঙ্গালা সালতানাত প্রায় 200 বছর টিকেছিল এবং এই সময়ই বাংলা নামটা প্রথম ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপরে আমরা জানি তুর্কি বংশোদ্ভূত আরও অনেক রাজবংশ এসেছে গেছে, আমি ইতিহাসে বেশি যাব না। ডেফিনেটলি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, এটা আমরা সবাই জানি, তিনি জাতিগত তুর্ক। তিনি আসলেন, তিনি ইসলামের বিজয় করলেন, মুসলমানদের শাসন স্টার্ট করলেন। এরপরে ফখরুদ্দিন মুবারক শাহ, শামসুদ্দিন শাহ, আরও অনেকগুলা মুসলিম ডাইনাস্টি ছিল যেগুলো জাতিগতভাবে সবাই তুর্ক। সো ওইখান থেকে আমি কানেক্ট করলাম তুর্কো পার্সিয়ানের সিভিলাইজেশনের সাথে আমাদের সম্পর্কটা। রাজনৈতিক কথাটা এখানে মোটামুটি শেষ। এখন আমি যেতে চাই স্পিরিচুয়াল সাইডে, অর্থাৎ আধ্যাত্মিক বা রুহানি যে সাইডটা, সেটা আমরা কীভাবে কানেক্টেড উইথ দ্য তুর্কো পার্সিয়ানের সিভিলাইজেশন।
আপনি যদি বাঙালি জাতির রাজনৈতিক পিতা আধ্যাত্মিক পিতা হিসেবে কাউকে বলতে চান, তাহলে আমি শিওর যে আপনি একজনের নাম ডেফিনেটলি বলতে হবে, সেটা হচ্ছে হযরত শাহজালাল। এগেইন তার ব্যাপারে দুইটা ওপিনিয়ন আছে। একটা ওপিনিয়ন হচ্ছে যে তিনি ইয়েমেনি, বাট আরেকটা ওপিনিয়ন যেটা খুবই ডমিনেন্ট আরেকটা ওপিনিয়ন, যেমন গুলজারি আবরার, তার মতে তিনি হচ্ছে জন্মসূত্রে একজন তুর্ক এবং কোনিয়ায় জন্ম তার। তার বাবা হচ্ছে মাওলানা রুমির সমসাময়িক। আজকে যে রুমির যে সেমা আপনি ওয়ার্লিং দারভিশ দেখবেন একটু পরে, সেই মাওলানা রুমির যে সিলসিলা, সেই সিলসিলার একজন সরাসরি ফলোয়ার ছিলেন তার বাবা, আমাদের হযরত শাহজালালের বাবা। সো এগেইন কোনিয়া টু সিলেট, দ্য বলকান টু বেঙ্গল কমপ্লেক্স। তো উসমানীরা অর্থাৎ অটোমানরা যখন একদিকে ওসমানের সঙ্গীরা যখন উত্তর পশ্চিম আনাতোলিয়া অর্থাৎ টার্কিশ হার্টল্যান্ডে ইসলামকে ডোমিনেন্ট একটা আইডিওলজি আকারে ছড়াচ্ছেন, তখন আরেকদিকে হযরত শাহজালাল এবং তার অনুসারীরা, তার ডিসাইপলসরা বাংলায় ইসলামকে তাসাউফ কেন্দ্রিক ওয়েতে মানুষের মর্মে মর্মে রন্ধে রন্ধে ছড়িয়ে দিচ্ছেন, এবং এটা আপনি পাবেন রিচার্ড ইটনের বইতে। এরপরে আপনি যদি দেখেন হযরত খান শাহজাহানের কথা, তিনি আরেকজন, তার নাম বেসিক্যালি খান জাহান আলী, তার নাম শুরু হয় উলুগ খান। ওকে, এগেইন ইফ ইউ আর ফ্যামিলিয়ার উইথ এরতুরুল, you are familiar with this name, right? So this is again we are dealing with a ethnic term. এবং এই সুফিরা তারা কিন্তু সাথে করে কিছু নিয়ে আসেনি, তারা অলমোস্ট এক কাপড়ে চলে আসছেন, তাদের বউ বাচ্চা কিছুই ছিল না, তারা এখানে আসছেন, এখানে বংশ বিস্তার করছেন, এখানে ফ্যামিলি হয়েছে, এখানেই তারা মারা গেছেন, এখানেই তাদের মাকামগুলা অর্থাৎ মাজারগুলা। এবং তারা বেশিরভাগ সময় তাদের এস্টাবলিশ করছেন খানকা, যেগুলো ছিল হচ্ছে একই সাথে তাসাউফ বা রুহানি সেন্টার্স, আরও সাথে ছিল একই সাথে হসপিটাল, স্কুল, সুপ কিচেন্স অ্যান্ড মেনি আদার থিংস। এবং এটাও সেলজুক যে ডাইনাস্টিটা ওসমানীদের আগের, সেইটার একটা ধারাবাহিকতা। ওরা ওই সময় হাসপাতাল এবং সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বানাচ্ছিল, আর আমাদের তুর্কি সুফিরা আমাদের অঞ্চলগুলোতে একই ধরনের একটা প্রয়াস চালাচ্ছিলেন। ওকে, সো আমার রুহানিয়ত বা আধ্যাত্মিকতার আলোচনাটা এখানে শেষ। আমি যাচ্ছি আরেকটু রিসেন্ট হিস্ট্রিতে। ওকে, সেটা হচ্ছে লেটস গো ব্যাক 100 years. What was happening 100 years ago? 1924. Exactly 100 years ago. The downfall of the Ottoman Caliphate. That probably the biggest tragedy in the last 500 years for the Muslim Ummah. এই খিলাফতের যখন পতনটা হচ্ছে, সারা পৃথিবীতে এথনিক তুর্কদের বাইরে একটা মাত্র অঞ্চলের মানুষ প্রত্যক্ষভাবে এই খিলাফতের পতনের বিরুদ্ধে রাজপথে সোচ্চারভাবে পলিটিক্যাল অর্গানাইজেশন করেছিল, সেটা হচ্ছে আমাদের এই হিন্দুস্তানি মুসলমানরা, খিলাফত আন্দোলন, যেটা আপনারা জানেন। এবং ওই সময় যারা মৌলানা মুহাম্মদ আলী জওহর, আমাদের দিক থেকে ধরেন শেরে বাংলা একে ফজল হক, তারা অসংখ্য সভা সমাবেশ করে বেড়াচ্ছেন পুরা বাংলা জুড়ে। মা বোনেরা তাদের বালা চুরি খুলে দিচ্ছে খেলাফত আন্দোলনের জন্য। হ্যাঁ, তো কোশ্চেন হচ্ছে যে ইস্তানবুলে আমাদের খলিফা না থাকলে পূর্ব বাংলায় পশ্চিম বাংলায় কি যায় আসে, কোন সুতা দিয়ে কানেক্টেড আমরা? এগেইন ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। ওকে, সো এটা থেকে আমরা কিন্তু আরেকটা ট্র্যাক রেকর্ড রেখে যাচ্ছি যে আমরা, দিস ইজ নট সামথিং অ্যাবস্ট্রাক্ট, সামথিং লাইক a pipe dream. This is very concrete, very near and now, and it has an unbroken chain of over 1,000 years. Okay, so আমি এখান থেকে ফাস্ট ফরওয়ার্ড করে, যেহেতু আমার কথা শেষ করতে হবে, আমি আজকের টাইমে এর রেলেভেন্সটা নিয়ে কিছু কথা বলবো। প্রথমে মাফ চেয়ে নিচ্ছি যদি কথাগুলো পছন্দ না হয়, বাট দিস ইজ হোয়াট আই রিয়েলি বিলিভ। আজকের বাঙালি মুসলমানকে দেখলে মনে হয় যেন বানের জলে ভেসে আসা চেনা পরিচয়হীন কোনো একটা জাতি, যার কোনো শিকড় নাই, পরিচিতি নাই, রং নাই, স্বাদ নাই, আহ্লাদ নাই, ইতিহাস উৎসব পর্যন্ত নাই,
যা কিছু ছিল আগে, আমি যে হিস্ট্রিটা বললাম, সব কিছু এখন হারাম অথবা বিদআত। এবং এই করতে করতে বাঙালি মুসলমানের পালনযোগ্য উৎসব একটাই আছে, এটা হচ্ছে দুর্গাপূজা। অথচ আপনি উসমানীদেরকে দেখবেন যে তাদের সেলিব্রেশন অফ লাইফ অ্যান্ড রিলিজিয়ন অ্যান্ড কালচার কত কালারফুল। আজকে সকালে যারা ছিলেন তারা দেখছেন যে কিভাবে জাস্ট একটা আপনার জাস্ট রিলিজিয়াস একটা জায়গা থেকেও, রিলিজিয়াস জায়গা থেকে অথবা জাস্ট আপনার পলিটিক্যাল একটা আইডিয়াকে কিভাবে জনমানুষের জায়গায় নিয়ে আসতে হয়। আজকে মেহেতের মিলিটারি ব্যান্ড যে মিউজিকগুলো করছিল, সেখানে আপনি দেখবেন যে তাদের চিন্তাগুলা কিভাবে আপনার মর্মে মর্মে স্পর্শ করে। তো আমি জাস্ট এই ছবিটা হচ্ছে মাউলিদ বা ঈদে মিলাদুন্নবী পালনের একটা দৃশ্য আয়া সোফিয়ার ভিতরে অটোমান ইস্তানবুলে। এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা ঈদের প্রোগ্রাম, এগেইন তোপকাপি প্যালেসের সামনে, উসমানী সুলতানের বাসা যেখানে ছিল সেটার সামনে। তো এটা আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা তৈরি করলাম, যেহেতু আমি বলছি বলকান থেকে বেঙ্গল। সো এটা যদি আমি বলি যে সেন্টারে কি হচ্ছে এম্পায়ারের, পেরিফেরিতে যাই বেঙ্গলে কি হচ্ছে ওই কাছাকাছি সময়। ওকে, এটা হচ্ছে আমাদের একদম ভেরি ওন ঢাকায়, পুরানো ঢাকা থেকে বের হওয়া একটা ঈদ মিছিল নবাবী আমলে। ওকে, ক্যান ইউ ইমাজিন দিস নাও in 2024? We only have the so-called Mongol Shobha Jatra, nothing like this anymore. No color, no life. Okay? Again, আরেকটা ঈদ মিছিল যেখানে নওয়াবরা সরাসরি নিজেরা ফোরফ্রন্টে থেকে লিড দিচ্ছেন। এটা আরেকটা ছবি, এগেইন আওয়ামরা অর্থাৎ জনগণরা একত্রে হয়ে একই ধরনের সেলিব্রেশনে আছে, এটাও তাই। তো এনিওয়েজ, আমি জাস্ট ভেরি কুইকলি কিছু হিস্টোরিক্যাল পেইন্টিংস থেকে ডেমনস্ট্রেট করার চেষ্টা করলাম। তো আমি যেই পয়েন্টটা এখানে মেক করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আমাদের এই কালারফুল একটা পাস ছিল, সেখান থেকে আজকে আমরা যে কিছু নাই, চাল চুলা নাই যেন এরকম, সেটা কিভাবে হলো? অথচ যারা বলছে যেগুলো আমাদের থাকা যাবে না, তাদের ব্যাপারটা একটু বলে নিই। আপনারা জানেন যে খেলাফত বা অটোমান এম্পায়ার ডিজলিউশন হচ্ছে 1924, এবং ব্যাকগ্রাউন্ডে আছে হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। তো এটা যখন হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে, তখন সেই সময়ে যারা আজকে বলছে এগুলো সব বেদাত হারাম, তারা কি করেছিল? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যখন ফাতি মসজিদ, ইস্তানবুলের ফাতি মসজিদের সামনে শাইখুল ইসলাম, দ্য মুফতি অফ দি অটোমান এম্পায়ার, তিনি যখন ফাতি মসজিদের সামনে দাঁড়িয়ে বলছেন যে প্রত্যেকটা মুসলমানের উপর উসমানী খিলাফতকে রক্ষা করা হচ্ছে ফরজে আইন, যেই কারণে আমাদের খিলাফত মুভমেন্ট হইল এই এত দূরে। সেই সময়ে আজকে যারা এগুলাকে হারাম বলছেন, সেই সৌদি ওয়াহাবিরা, তারা বলছেন সেই সময়ে যে উসমানীদের সাথে ব্রিটিশদের যে যুদ্ধ, সেই যুদ্ধে আমাদের কর্তব্য হচ্ছে ব্রিটিশদের পক্ষ নেওয়া, কারণ উসমানীরা হচ্ছে মূর্তি পূজক মুশরিক এবং ব্রিটিশরা হচ্ছে আহলে কিতাব। এগেইন you can look this up. This fatwa is available from the Wahhabi Grand Sheikh at that time. So just try to understand. তাদের রিজনিং ছিল উসমানীরা হচ্ছে মুশরিক, ব্রিটিশরা হচ্ছে আহলে কিতাব, সো আমাদের নিকটবর্তী আহলে কিতাব, আমরা তাদের পক্ষে যাব। অথচ ওই সময় পুরা মুসলিম উম্মাহ একমত। ইভেন যারা শিয়া, নজফের শিয়া, ইয়েমেনের শিয়া, তারা পর্যন্ত ফতোয়া লিখেছেন উসমানীদের পক্ষে যুদ্ধ করা মুসলমানদের কর্তব্য। সো এই হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড। সো এই যে আজকে আমরা কিছুই পাই না, কালচার সব কিছু হারাম, সব কিছু বিদআত, সেটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড যেমন আছে, সেটা একটা কালচারাল ব্যাকগ্রাউন্ড আছে। আপনি যদি এই
নজদি ওয়াহাবিদের অবস্থা সেই সময় দেখেন, ইভেন তাদের পোয়েট্রিগুলো ছিল হচ্ছে খুবই বেদুইন টাইপের, খুবই গরু ছাগল পশু পাখি এইসব, এর বাইরে কিছু না। সো এই জায়গা থেকে আমরা যদি রিক্লেইম করতে চাই আজকে আমাদের সিভিলাইজেশনাল গোল বা ওয়ার্ল্ড ভিউ, তাহলে আমরা শুধুমাত্র কিছু রিচুয়াল দিয়ে ইট ইজ নেভার গোনা হ্যাপেন। উই হ্যাভ টু রিক্লেইম ইট অল। এবং সেটার জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে, আমি সেটা দিয়ে এক্ষুনি কথা শেষ করে দিচ্ছি। আমাদের লাগবে ওই তুর্কো পার্সিয়ানের সিভিলাইজেশন, আমাদের লাগবে ফার্সি, আমাদের লাগবে উর্দু, আমাদের লাগবে তুর্কি পোয়েট্রি, পয়গম্বরী পরশ, আমাদের লাগবে নজরুলের কবিতা যেগুলোর মধ্যে থেকে যেন ফুলের মতো ঝরে পড়বে তুর্কি, ফার্সি, উর্দু শব্দ। আমাদের লাগবে সেই নবী লাইফস্টাইল যেটার মধ্যে এক রকমের অ্যাস্থেটিক্স ফুটে বের হচ্ছে। আমাদের লাগবে কাওয়ালি, আমাদের লাগবে আরও অনেক কিছু, আমাদের লাগবে মেবি ঈদ মিছিল, আমাদের লাগবে রিচুয়ালের বাইরে আরও যে সমস্ত কালচারাল জিনিস, মহেঞ্জোদারোর যে আর্কিওলজিক্যাল ডিসকভারি, এই ধরনের বড় সিভিলাইজেশনাল প্রজেক্ট আমাদের লাগবে। তো এটা দিয়ে আমি ফাইনালি যে কথাটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে, আমাদের বেঙ্গলি মুসলিম হিসাবে কালচার প্রশ্নটাকে আরও ক্রিটিক্যালি দেখতে হবে। এইটা ছাড়া আজকে যে বানের জলের মতো হিন্দুত্ববাদী প্রজেক্ট, সেটাকে শুধুমাত্র রিচুয়াল দিয়ে মোকাবেলা করা সম্ভব না। এবং এটার জন্য একটা সূত্র আমি শুধু দিয়ে গেলাম যে বলকান থেকে বেঙ্গল, তুর্কো পার্সিয়ানের সিভিলাইজেশন, ইটস ম্যাসিভ এবং সারা মুসলিম হিস্ট্রি এটার সাথে অ্যালাইন করে। এবং এর মধ্যে যে লাস্ট 100 বছরের কলোনিয়ালিজম ড্রিভেন যে নুইসেন্সটা, ইন্টারাপশনটা, সেটা হচ্ছে জাস্ট একটা মার্জিনাল এক্সট্রিমিস্ট প্রজেক্ট। সেটাকে জাস্ট স্কিপ করে ইউ হ্যাভ টু গো ব্যাক অ্যান্ড রিক্লেইম হোয়াট ইজ আওয়ার ভেরি ওন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।